নমস্কার, আমি ডক্টর জয়দীপ সরকার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কলকাতা। আমি বিগত 20 বছর ধরে প্র্যাকটিস করছি গ্যাস্ট্রোএন্টারোলজি। তো আজকে আপনাদের সঙ্গে আমি এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে, খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো পুজোর খাওয়া দাওয়া। পুজো আসছে সামনে। পুজোর সময় ভুরিভোজ বাঙালির খুব পরিচিত বিষয়, এবং তার ফলে অনেক অনেক রকম সাফারও করতে হয়, অনেক রকম সমস্যাও তৈরি হয়। তা আজকের বিষয় হবে সেগুলোই, যে কীরকমভাবে খাওয়া দাওয়া করা উচিত, বা খাওয়া দাওয়ার গণ্ডগোল হলে, পেটের প্রবলেম হলে কিভাবে তাকে আমরা ট্যাকল করতে পারবো সেই নিয়ে। রাতের বেলা গ্যাস অম্বল হলে বা পেট ফেঁপে গেলে কি করা উচিত? হ্যাঁ, রাতের বেলা যদি কারো গ্যাস অম্বল হয়, পেট ফেঁপে যায়, সত্যিই পুজো বাড়িতে খুব অসুবিধার ব্যাপার। কারণ কাছে পিঠে ডাক্তার সবসময় থাকেও না, সম্ভব হয় না। তো আমি আপনাদের অন্যান্য সব কথার মাঝখানে একটাই কথা বলবো, যে বাড়িতে আর কিছু না হোক, একটা অ্যান্টাসিডের বোতল রাখুন। কারণ এটা হচ্ছে সর্ব ঔষধি, অনেক রকম সমস্যাতে আপনাকে সাহায্য করবে। পেট ফাঁপলে, অম্বল হলে, চোঁয়া ঢেকুর হলে, গলা বুক জ্বালা করলে, যেগুলো কমনলি আমরা দেখি, সেই সব কিছুর জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড তাও যদি লিকুইড ফর্মে রাখতে পারেন সব থেকে ভালো হয়, কুইক এফেক্ট হয় এবং খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। রাখা দরকার কিছু অ্যান্টিবায়োটিক এবং মেট্রোনিডাজল জাতীয় ওষুধ, কারণ পুজোর খাওয়া দাওয়ার পরে পেটের প্রবলেম, পার্টিকুলারলি ডায়রিয়া বা আমাশয়, এগুলো খুব কমন। সেজন্য এই ওষুধগুলো সঙ্গে রাখা দরকার। পেটের দিক থেকে যদি বলেন তাহলে আমি বলবো অ্যান্টাসিড, তার সঙ্গে অ্যান্টিস্পাজমোডিক, এবং তার সঙ্গে কিছু ডায়রিয়াল ওষুধ, এগুলো সবসময় রাখা দরকার। পুজোর সময় ভুরি ভোজের পর বদহজম হলে কি করবেন? বদহজম হলে প্রথমত দেখতে হবে যে বদহজমের ধরনটা কীরকম। বদহজম অনেক রকম হয়। কেউ কেউ বলেন গলা বুক জ্বালা করছে। গলা বুক জ্বালা করছে সেটা আমরা সাধারণত রিফ্লাক্স ডিজিজ বলি, এবং সেই সব ক্ষেত্রে লিকুইড অ্যান্টাসিড খুব অপরিহার্য ইমিডিয়েট এফেক্টের জন্য। এছাড়া রেগুলার বেসিসে সবাই প্যান্টোপ্রাজল বা ওমেপ্রাজল বা প্রাইভিপ্রাজল জাতীয় ওষুধ, যেগুলো পিপিআই বলি সাধারণভাবে, সেই পিপিআই ওষুধ ব্যবহার করতে পারেন। পিপিআই ওষুধ সাময়িকভাবে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, এবং তাতে এই রিলিফ পাওয়া যেতে পারে। কিন্তু যদি প্রবলেমটা হয় যে পেট ফাঁপা, অথবা পেট জ্বালা করা, অথবা পেটে অস্বস্তি বোধ, সেই সব ক্ষেত্রে এটাকে আমরা আমাদের পরিভাষায় ডিসপেপসিয়া বলি। সেক্ষেত্রে পিপিআই তো দরকারই। পিপিআই অথবা অন্যান্য আজকাল আরও কিছু ওষুধপত্র এসেছে, যেগুলোকে আমরা প্রাজান বলি, পিক্যাব, ভনপ্রাজান, টেগোপ্রাজান, এসব নাম। সেগুলো তো লাগবেই, তার সঙ্গে লাগবে কিছু প্রোকাইনেটিক ওষুধ। প্রোকাইনেটিক মানে বিশেষ করে ইটোপ্রাইড, মোজাপ্রাইড, ডমপেরিডন, এই গোত্রের যে ওষুধগুলো, এগুলো খেলে অনেক সময় পেশেন্টের রিলিফ হয়। তো সেই দুটো ওষুধ ছাড়াও, এছাড়া আর যেটা দরকার সেটা হচ্ছে যে যদি পেটের ব্যথা যন্ত্রণা কিছু হয়, তাহলে সেগুলোর জন্য ডিকোলিক জাতীয় ওষুধপত্র খেলে ভালো হয়। অথবা যদি কারো লুজ মোশন, ডায়রিয়া ইত্যাদি হয়, তখন মেট্রোনিডাজল বা ডায়রিয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে। অনেকে বদহজম হওয়ার ভয়ে আগে থেকেই ওষুধ খেয়ে থাকেন। এটা কি আদৌ জরুরি? না, আগে থেকে ওষুধ খাওয়াটা কখনোই খুব জরুরি নয়। কারণ হলো যে প্রথমত ওষুধের খরচ একটা তো ব্যাপার, নো ডাউট, যে আগের থেকে আননেসেসারি ওষুধ কেন খাবেন। আর দ্বিতীয়ত যেটা হলো যে ওষুধের সাইড এফেক্টস, সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্টস আছে। অনেকে মুড়ি মুড়কির মতো অ্যান্টাসিড খেয়ে থাকেন। অ্যান্টাসিড খেলে কিন্তু কিডনিতে স্টোন হতে পারে, পরে অন্যান্য সমস্যা আসতে পারে, কিডনির প্রবলেম দেখা যেতে পারে। সুতরাং রেগুলার বেসিসে কোনো কারণ ছাড়া ওষুধ খাওয়া কখনো ঠিক নয়। এছাড়াও ধরুন, ওষুধ খাওয়ার আরেকটা না খাওয়ার কারণ হচ্ছে যে এমন নয় যে আপনি ওষুধ খাওয়া আগের থেকে শুরু করলেই পুজোর সময় আপনি গ্যাস অম্বল এড়াতে পারবেন, তাও নয়। কারণ সেটা পুরোটাই নির্ভর করছে কী ধরনের খাবার আপনি খাচ্ছেন, আপনার ইন্টেস্টিন কেমন রিয়্যাক্ট করছে তার উপর। কিন্তু সেগুলো আগে থেকে ওষুধ খেয়ে সামাল দেওয়া সম্ভব নয়। অতএব এই পদ্ধতিটা কখনোই বাঞ্ছনীয় নয়। পুজোর সময় কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত হবে না? হ্যাঁ, একেবারেই খাবেন না যদি বলেন, তাহলে সেগুলো হচ্ছে যে অতিরিক্ত ডিপ ফ্রাইড আইটেমস যেগুলো, বা যেগুলো জাঙ্ক ফুড, বা যেগুলো অতিরিক্ত হেভি ফ্যাটি ফুড, সেগুলো আমার মনে হয় ব্যবহার করা উচিত না পুজোর সময়। যাদের পার্টিকুলার কোনো খাবারে অ্যালার্জি থাকে, মেজরিটি লোকের দুধে অ্যালার্জি থাকে, তারা এই পুজোর দিনগুলো নষ্ট করবেন না দুধ খেয়ে। সেকেন্ড যেটা হচ্ছে যে লেবু জাতীয় ফল, এটাও অনেকের অনেক অসুবিধার কারণ হয়। সুতরাং এগুলো একটু এড়িয়ে চলা উচিত, পার্টিকুলারলি পুজোর সময়। আপনাকে বুঝে নিতে হবে আপনার ইন্টেস্টিনে কোনটা ভালো স্যুট করে, সেই খাবারগুলো এই সময় খাওয়া উচিত। কারণ আফটারঅল শরীরটাকে তো তরতাজা রাখতেই হবে, তবেই তো আপনি ঘুরে ঘুরে ঠাকুর দেখবেন, রাত জাগবেন, সব কিছুই করতে পারবেন। ভারী খাবার খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস অনেকেই খান। কোল্ড ড্রিঙ্কস কি খাবার হজম করায়?
হ্যাঁ, অনেকের ধারণা থাকে যে খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে বোধহয় হজম হয়ে যায়। এর কারণ আর কিছু না। এগুলো কার্বোনেটেড বেভারেজ। এগুলো খাওয়ার পর একটা ঢেকুর ওঠে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়। তাতে অনেকের একটা গুড ফিলিং আসে, মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা হজমে সাহায্য করে না। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে জল, থাকে তার সঙ্গে সুগার, প্রচুর পরিমাণে সুগার, কিছু ক্যাফিনেটেড সাবস্টেন্স থাকে এবং তার সঙ্গে কিছু আর্টিফিশিয়াল সুইটেনার থাকে। তো এগুলো কোনোটাই কিন্তু খাবার হজমে সাহায্য করে না। বরং হয়তো আপনার ডিহাইড্রেশন থাকলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে তাতে একটু লাভ হতে পারে, আপনার জলের মাত্রাটা বাড়ে। কিন্তু অন্য দিক থেকে অতিরিক্ত সুগারের জন্য যারা ডায়াবেটিক বা মেটাবলিক ডিজিজ ভুগছেন তাদের ক্ষতি হতে পারে। আর্টিফিশিয়াল সুইটেনার কখনো কাম্য নয়, ওইগুলো নানান রকম ক্যান্সারের বহনও করে, জার্ম বহন করে। এছাড়া ধরুন ক্যাফিনেটেড ড্রিঙ্কস বেশি খেলে আবার ঘুমটুম ব্যাহত হতে পারে। তো সেই দিক থেকে কোল্ড ড্রিঙ্কস কখনোই খাওয়া বাঞ্ছনীয় নয়। পরিমিতভাবে কোল্ড ড্রিঙ্কস খেলে ঠিক আছে, কিন্তু অনেকে অতিরিক্ত হারে প্রত্যেক দিন কোল্ড ড্রিঙ্কস খান, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। মিষ্টি জাতীয় খাবার কি অ্যাসিডিটির কারণ হতে পারে? হ্যাঁ, পুজোয় বাঙালি মিষ্টি খাবে না এটা হতেই পারে না। বাঙালির পুজো আর মিষ্টি হচ্ছে সমর্থক। সুতরাং মিষ্টি তো খেতেই হবে, নিশ্চয়ই খেতে হবে। কিন্তু কোনো জিনিসই খুব বেশি খাওয়া ঠিক না। মিষ্টির ক্ষেত্রে সেটা আলাদা কিছু নয়। আমি বলবো যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে কনসার্ন আছে, অর্থাৎ যাদের ডায়াবেটিস বা মেটাবলিক ডিজিজ আছে, তাদের কিন্তু মিষ্টির ব্যাপারটা একটু ভাবা উচিত, কারণ খুব তাড়াতাড়ি ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে। সেদিক থেকে এটা একটু কম বা পরিমিত ব্যবহার করা উচিত। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে, যেটা সবার ধারণা থাকে যে মিষ্টি খেলেই অ্যাসিড হয়, অ্যাসিড কিন্তু হয় না। কারণ হচ্ছে মিষ্টি মূলত কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট স্টমাক খুব সহজেই বের করতে পারে, পারে না ফ্যাট জাতীয় খাবার। ফ্যাট জাতীয় খাবার স্টমাক থেকে এমটিং হয় খুব ধীরে ধীরে। তার ফলে কিন্তু একটা ফিলিং থাকে যে অ্যাসিডের। অ্যাসিড মানে যেটা আমরা সচরাচর ভাবি যে অ্যাসিডের অ্যাবসলিউট মাত্রা খুব বেড়ে গেছে, তা কিন্তু নয়। এটা একটা ইন্টেস্টিনের ডিসমোটিলিটি, মোটিলিটি ঠিকঠাক না হলে তার জন্য এরকম একটা ফিলিং হয়। এবং সেটা মূলত গ্যাস্ট্রিক এমটিং যদি ঠিকঠাক না হয়, ফ্যাট জাতীয় খাবার খেলে যেটা প্রায়ই ঘটে থাকে, তখন বেশি অনুভব করা যায়। মিষ্টি খেলে যেটা হয়, অনেক সময় মুখ টক হয়ে যায়, অনেকেই কমপ্লেনটা করেন। সেটা কিন্তু তাদের মিল্ক অ্যালার্জি, সেটা কিন্তু আলাদাভাবে অন্য কিছু নয়। তো পরিমিত মিষ্টি খাওয়া যেতেই পারে, কিন্তু অতিরিক্ত মিষ্টি থেকে অবশ্যই সাবধান। অ্যালকোহল পান নিয়ে কিছু বলুন। হ্যাঁ, মদ্যপান তো কখনোই ঠিক নয়। মদ্যপান কখনোই আমরা সমর্থন করি না ডাক্তাররা। এবং সেটা হচ্ছে যে মদ্যপান করলেও একটা পরিমিত মদ্যপান বলে জিনিস আছে, যেটা পুরুষ মানুষদের ক্ষেত্রে 2 ড্রিঙ্কস পার ডে এবং মহিলাদের ক্ষেত্রে 1 ড্রিঙ্ক পার ডে। এই লিমিটের মধ্যে রাখলে তবু হয়তো লাভ হতে পারে। কিন্তু তাও বলা যায় না কোন মানুষের শরীরে এনজাইমের লেভেল কীরকম থাকে, তার উপর নির্ভর করে এর মেটাবলিজম এবং তার কনসিকুয়েন্স। সুতরাং মদ্যপান না করতে পারাটা সবসময়ের জন্য বাঞ্ছনীয়। যদি করতেই হয় তাহলে এই লিমিটেড করা উচিত। লিমিটেড না করলে এই প্রবলেমটা থেকে যায়। মদ্যপানের পর অনেকের ভমিটিং হয়। ভমিটিং সবার হয় না, কারো কারোর হয়, বিশেষ করে বেশি পরিমাণে মদ খেলে। তাতে কি হয়, দুটো জিনিস হয়, একটা গ্যাস্ট্রিক ইরিটেশন, তার জন্য বমি হয়। আর সেকেন্ড হচ্ছে আমাদের যে ভমিটিং সেন্টারটা ব্রেনে রয়েছে, কেমো রিসেপ্টর ট্রিগার জোন বলে, সেই জায়গাটাকে অ্যালকোহল স্টিমুলেট করে। সেই দুটো কারণের জন্য মদ্যপানের পরে ভমিটিং হয়। সেই ভমিটিং সবার না হলেও সবসময় আমাদের চেষ্টা করা উচিত মদ্যপান পরিমিত রাখার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মদ্যপানের সঙ্গে যদি ভাজাভুজি আইটেম বেশি খাওয়া হয়, তাহলে কিন্তু আরও খারাপ। কারণ সেগুলো গ্যাস্ট্রিক এমটিংটাকে আরও ডিলে করে। যত বেশিক্ষণ মদ স্টমাকের মধ্যে থাকবে, তত বেশি তার অ্যাবজর্পশন হবে, তত বেশি সেখান থেকে শরীরে ব্লাডের লেভেলটা তার বাড়তে থাকবে এবং ক্ষতি করবে। ওই জন্য আমরা একটা সচরাচর বলে থাকি যে খালি পেটে কখনো মদ খাওয়া উচিত না। তাতে স্টমাকে অ্যাবজর্পশন অনেক বেশি হবে, খাবারের সঙ্গে খেলে তুলনায় বেটার। তো সেই সব কারণে আর ভারী ভুরি আইটেম খেলে তার সঙ্গে অন্যান্য কারণে অ্যাসিডিটি অনেক বাড়ে। সব মিলিয়ে জিনিসটা মোটেই বাঞ্ছনীয় নয়। অনেকেই পুজোর 4 দিনই সকাল থেকে রাত অবধি মদ্যপান করবেন বলে ঠিক করে রেখেছেন। তাদের কি বলবেন? যেভাবে যে আশা নিয়ে মানুষ স্টক করে মদ্যপান ধরে নেওয়া যেতেই পারে, সেটাকে আমরা বিঞ্জ ড্রিঙ্কিং বলি। বিঞ্জ ড্রিঙ্কিং মানে হচ্ছে খুব কম সময়ে 2 ঘন্টার মধ্যে 5টা ড্রিঙ্কসের বেশি, অর্থাৎ 5 পেগের বেশি খাওয়া পুরুষদের জন্য, 2 ঘন্টার মধ্যে 4 পেগের বেশি খাওয়া মহিলাদের জন্য। আর হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং বলে সারাদিনে যদি কেউ 10 পেগের বেশি কোনো পুরুষ মানুষ মদ খায়, অথবা কোনো মহিলা 8 পেগের বেশি মদ খান, যারা স্টক করেন তারা অবশ্যই খুব সহজেই লিমিট ছাড়িয়ে যান। সুতরাং তারা বিঞ্জ ড্রিঙ্কার। বিঞ্জ ড্রিঙ্কারদের যেটা প্রবলেম হয়, তাদের মদের লেভেলটা শরীরে এত বেশি হয়ে যায় যে যার জন্য তাদের
বেশ কিছু মেন্টাল প্রবলেম এসে যায়, যেগুলোকে আমরা অ্যালকোহল রিলেটেড ডেলিরিয়াম ট্রিমেন্স বলি, অথবা তার ফলে কী হয়, মাথার যন্ত্রণা হয়, অনেক সময় গা বমি লাগে, অনেক সময় তাদের হাত পা ঝিনঝিন করে, এই জাতীয় কিছু প্রবলেম আছে। তাদের ড্রাইভিং করতে অসুবিধা হয়, পার্টিকুলারলি অ্যাক্সিডেন্টের রিস্ক অনেক বেড়ে যায়, পড়ে যাওয়া, বার্ন, এসব সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সেই জন্য একসঙ্গে অত বেশি মদ খাওয়া কখনো বাঞ্ছনীয় নয়। অনেকের আন্ডারলাইং একটা ডিজিজ, যেমন দুটো ডিজিজ অ্যালকোহলে খুব ইম্পর্টেন্ট, একটা লিভার ডিজিজ, একটা প্যানক্রিয়াটিক ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস। তো এইগুলো হয়তো সাবক্লিনিক্যাল লেভেলে থাকে, কিন্তু বিঞ্জ ড্রিঙ্কিংয়ের পরে এগুলো ওভার্ট হয়ে যায়। অর্থাৎ অ্যালকোহল লিভারকে ডিকম্পেনসেট করে জন্ডিস এনে দেয়, অ্যালকোহল থেকে প্যানক্রিয়াটাইটিসের পেন অ্যাটাক শুরু হয়ে যায়। বিঞ্জ ড্রিঙ্কারদের এই প্রবলেমগুলো খুব প্রায়ই আমরা দেখতে পাই। সেই জন্য পুজোর সময় অতিরিক্ত মদ্যপান কখনো আমরা সাপোর্ট করি না। চেষ্টা করতে হবে সব, যদি একান্ত করতেই হয় মদ্যপান, অ্যাটলিস্ট তার লিমিট রেখে লিমিটেড মদ্যপান করা উচিত। যথেষ্ট পরিমাণে জল খাওয়া উচিত সঙ্গে, কারণ ডিহাইড্রেশন হয় অ্যালকোহলিক্সে খুব বেশি। মদ খেলে তাদের ইউরিন করার প্রবণতা বেড়ে যায়, কারণ আমরা জানি যে আমাদের ব্রেনের মধ্যে একটা এডিএইচ হরমোন বেরোয়, যেটাকে অ্যালকোহল ইনহিবিট করে। তার জন্য কি হয়, কিডনি থেকে প্রচুর জল শরীর থেকে বেরিয়ে যায়। সো অ্যালকোহল সেই অর্থে অ্যালকোহল হচ্ছে একটা ভালো ডাইউরেটিক, এবং যার জন্য অতিরিক্ত ইউরিনেশনের কারণে লোকের ডিহাইড্রেশন হয়, তাদের ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হয়, দুর্বল হয়ে পড়ে। তাই অ্যালকোহল অতিরিক্ত হারে কখনো খাওয়া উচিত না। ডিহাইড্রেশন হতে পারে, তার সঙ্গে ব্রেন ফগিং হতে পারে, যেসব প্রবলেমগুলো মেন্টাল প্রবলেম আসতে পারে, সব কিছু মিলিয়ে অতিরিক্ত অ্যালকোহল নেওয়া কখনো ঠিক নয়। হ্যাংওভার কাটানোর সহজ উপায় কি? প্রথম যারা মদ্যপান করছেন তাদের জন্য আমি বলি, সেটা হচ্ছে আপনি যে গ্রুপে বসে মদ খাচ্ছেন সেই গ্রুপের লোকগুলো যেন ট্রাস্টেড হয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। ট্রাস্টেড না হলে কি হয়, ধরুন আপনার মদ্যপানের পর আপনার শরীরে কি অবস্থা হবে আপনি জানেন না। হতে পারে আপনি অতিরিক্ত ভমিটিং হচ্ছে, হতে পারে আপনার টোটালি মোটর ডিস্টারবেন্স হচ্ছে, যার জন্য আপনি ড্রাইভ করে বাড়িও ফিরতে পারছেন না। তো আপনাকে পৌঁছে দেওয়ার মতন কোনো লোক থাকে, অ্যাটলিস্ট সে জানে যে আপনি কোথায় যাবেন কিনা। তো সেই জন্য কিছু যারা সঙ্গী সাথীরা যেন ট্রাস্টেড হয়, এটা দেখা উচিত। দ্বিতীয় কথা, প্রথমবার যদি মদ্যপান করছেন সবসময় লিমিটেড অ্যামাউন্ট পান করুন, যেটা আমরা আমাদের সেফটি লিমিট বললাম ওর মধ্যে যেন থাকে। এছাড়া দেখা দরকার কি, আপনি খালি পেটে কখনো খাবেন না, কিছু খাওয়া দাওয়া করে ভারী পেটে খান, তাও ঠিক আছে। এবং কখনো খুব কুইকলি একসঙ্গে গিলে ফেলবেন না অনেকটা, তাতে কিন্তু আপনার ব্লাড লেভেল বেড়ে গিয়ে, অ্যালকোহলের ব্লাড লেভেল বেড়ে গিয়ে প্রবলেম হতে পারে। সেই জন্য স্লোলি খান। এবং আরও একটা কথা হচ্ছে যে এই মদ্যপানের পরে আপনি যথেষ্ট পরিমাণে রেস্ট দরকার, এবং যথেষ্ট পরিমাণে আপনার ঘুম দরকার, স্লিপ। এই জিনিসটা হলে তবেই আপনি বিজয়ের পরের দিন গিয়ে ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারবেন। অর্থাৎ যদি 3 দিন ধরে আপনি সারা রাত জেগে ঠাকুরও দেখেন, অ্যাটলিস্ট বিজয়ের রাতটা আপনি ভালো করে ঘুমান, তবে আপনি পরের দিন হ্যাংওভার কাটিয়ে নিজের কাজে জয়েন করতে পারবেন। হ্যাংওভার কাটাতে লেবু নুন জল কতটা উপযোগী? তো ওই হ্যাংওভারের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই, অনেকের কিছু ধারণা আছে যে নুন লেবু বা গরম জল এসব খেলে হ্যাংওভার কেটে যায়। এগুলো কিন্তু কোনোটাই ঠিক নয়। আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে প্রথম নিজেকে কন্ট্রোল করা, যে খুব বেশি অ্যালকোহল একসঙ্গে না খাওয়া, একটা লিমিট রেখে খাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে ডিহাইড্রেশন না হয়, যাতে জল টল বা অন্যান্য পানীয় বেশি পরিমাণে খাওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ অ্যান্ড রেস্ট, অর্থাৎ ভালোভাবে অন্তত 7-8 ঘন্টা কি 10 ঘন্টা ভালো করে ঘুমান, রেস্ট নিন, দেখবেন আপনার হ্যাংওভারের প্রবলেম থাকবে না। পেট খারাপ হলে কোন লক্ষণে বুঝবো রোগীকে এবার হাসপাতালে নিয়ে যেতেই হবে? ডাক্তারের কাছে যেতে হবে যখন আপনার ঘরোয়া টোটকা দিয়ে কাজ হচ্ছে না, অর্থাৎ ধরুন আপনার পেটে পেন হচ্ছে, আপনি সহ্য করে নিলেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি পেন খুব দীর্ঘস্থায়ী হয়, অথবা তো আপনার বমি হচ্ছে, বমি যদি খুব দীর্ঘস্থায়ী হয়, নর্মাল ওআরএস খেয়ে আপনার হচ্ছে না, কাটছে না, তখন সেসব ক্ষেত্রে ডাক্তারকে অবশ্যই ডাকতে হবে। বা যদি আপনার অন্যান্য কিছু হয়, অ্যালকোহলজনিত কারণে বিশেষ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যান, কিছু হয়, সেসব সিচুয়েশনে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়াও অনেক সময় কি কারণে একটা প্রবলেম হলো সেটা বোঝার জন্য অনেক সময় যাওয়ার দরকার হতে পারে। অনেক সময় ফুড পয়জনিং হয়ে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কি জন্য হচ্ছে কি না, তাহলে সেই ইস্যুগুলো ক্লিয়ার করার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার। পেট খারাপ সামলাতে এমার্জেন্সি মেডিসিন কি কি রাখা দরকার? হ্যাঁ, উৎসবের মরশুমে বাড়িতে আপনার যেগুলো রাখা দরকার সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমি পেটের দিকটাই বলবো।
পেটের দিকে বিশেষ করে ধরুন অ্যান্টাসিড আমি প্রথমে খুব গুণগান করেছি, এখনও করছি, সেটা হচ্ছে অ্যান্টাসিড খুব অপরিহার্য, বাড়িতে রাখতেই হবে, পার্টিকুলারলি লিকুইড অ্যান্টাসিড। এছাড়া পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটার্স অথবা আপনার প্রোটন পাম্প ইনহিবিটার্স বা আপনার ডিকোলিক জাতীয় ওষুধ যেগুলো পেটের কামড়ে সাহায্য করে মানুষকে, এবং মেট্রোএন্ডাজোল, সিপ্রোফ্লক্সাসিন এই গোত্রের ওষুধ যেগুলো ডায়রিয়া হলে আপনি দিতে পারবেন, তাড়াতাড়ি রিলিফ পাবেন, সেগুলো রাখা উচিত। কারো কারো ডায়রিয়া প্রবলেম খুব কমন, মাঝে মাঝে এই ডায়রিয়াতে ভোগেন এবং কোনোভাবেই ঠিক হতে চায় না। পুজোর দিনগুলো অ্যাটলিস্ট শান্তিতে থাকার জন্য সঙ্গে লোপেরামাইড জাতীয় ওষুধ রাখুন এবং দরকার পড়লে প্রয়োজন মতো খেয়ে নিন। পুজোর সবাইকার আনন্দের মাঝখানে একজনের কন্টিনিউয়াস ডায়রিয়া হচ্ছে, কিছু না হোক 6 ঘন্টা ছাড়া ছাড়া লোপেরামাইড দিন, দেখুন হতে পারে 2-3টে ডোজের পরে তার ডায়রিয়া কন্ট্রোল হয়ে যাবে। তো সেটা খুব দরকার। এইগুলোই মূলত। এছাড়া আপনার যদি অন্যান্য কিছু সমস্যা, পার্টিকুলারলি যদি পেট ফাঁপা প্রবলেম হয়, যদি দেখা যায় যে পেট অস্বস্তি, টাইটনেস ফিল করছেন বা কিছু, তখন প্রোকাইনেটিক এজেন্টস যেমন ইটোপ্রাইড, মোজাপ্রাইড এগুলো খুব কাজের হয়, সেগুলো রাখতে ভুলবেন না। সো পরিশেষে সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে বলতে চাই সবার পুজো ভালো কাটুক, কিন্তু সেই সঙ্গে খেয়াল রাখবেন যাতে এই অবাঞ্ছিত পরিস্থিতির শিকার না হন পেট খারাপ সংক্রান্ত। সেজন্য পেটটাকে ভালো রাখার জন্য যা যা করণীয়, যেরকম আপনাদের উচিত জল প্রচুর পরিমাণে খাওয়া, উচিত রেগুলার এক্সারসাইজ যেটা আগে করতেন, পুজোর দিনগুলোতেও অন্তত সকালে কিছুক্ষণ হাঁটা, এক্সারসাইজ করা, সেগুলো চালিয়ে যাওয়া। তাছাড়া সঙ্গে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র রাখা যেগুলো আপনাকে সাহায্য করতে পারে। যেখান সেখান যখন তখন রাস্তায় ঘাটে স্ট্রিট ফুড এসবগুলো খাবেন না, বুঝে সুঝে খান। এবং তার সঙ্গে যতই পুজো দেখুন যাই দেখুন একটা বিশ্রামের সময় রাখবেন, অন্তত 5-6 ঘন্টা ঘুম যাতে হয় সেটা বুঝে নিয়ে সেইভাবে চলবেন। মদ্যপান আমি জানি অনেকের পক্ষে খুবই প্রলোভনের বিষয়, বিশেষ করে পুজোর দিনগুলোতে। সেজন্য আমি বলবো যদি ইচ্ছেও থাকে তাহলেও একটু লিমিটেড মদ্যপান করুন, যাতে করে সেটা কোনো বড় ক্ষতির কারণ না হয়। এইসব জানিয়ে আপনাদেরকে আমি আমার শুভেচ্ছা জানালাম আগামী পূজার জন্য। সেই সঙ্গে আপনাদের কাছে আবেদন রইল এই পরবর্তী ভিডিওগুলি দেখার, এসব বিষয়ে আরও অবগত হওয়ার জন্য।